বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দৌলতপুর কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খালেদ হাসান, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আমি আজকে তোমাদের যে বিষয়ের উপরে ক্লাস নেব বা আলোচনা করব সেটি হলো ডিগ্রি ফার্স্ট ইয়ারের একটি কোর্সের নাম প্রিন্সিপলস অফ ফিনান্স, অর্থাৎ অর্থায়নের নীতিমালা। এটি ডিগ্রি ফার্স্ট ইয়ারের কোর্স এবং এই কোর্সের দ্বিতীয় অধ্যায় টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। এই সময় মূল্যর মধ্যে একটি বিষয় আছে, সেটা হচ্ছে রুলস অফ 72 অ্যান্ড রুলস অফ 69, অর্থাৎ বিধি 72 এবং বিধি 69। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এই দুটো বিষয় সম্বন্ধে তোমাদের হয়তো আগে থেকে কিছু ধারণা থাকতে পারে, তারপরেও আমি তোমাদের আরও বেশি ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। বিধি 72 অর্থাৎ রুল অফ 72 অ্যান্ড 69, অর্থাৎ বিধি 72 এবং বিধি 69, এই দুটো বিষয় যে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করে। অর্থাৎ খুব সহজেই আমি সিদ্ধান্ত নিতে পারবো যে কোথায় বিনিয়োগ করলে বা কোথায় টাকা জমা রাখলে আমি লাভবান হব। বিধি 72 এবং বিধি 69 দিয়ে যে জিনিসটা আমরা জানতে পারি সেটি হলো যে খুব অল্প সময়ের মধ্যে জানতে পারি, সেটি হলো যে আমি যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখি তাহলে কত সময়ে ডাবল হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ আমি যদি আজকে ব্যাংকে 10,000 টাকা জমা রাখি, ব্যাংকের রাখার সময় ব্যাংকের ম্যানেজারকে বললাম যে ভাই এই টাকাটা ডাবল হতে কত বছর লাগবে, সে কিন্তু সহজেই এই ফর্মুলা বা এই বিধির মাধ্যমেই সহজে বলে দিতে পারবে যে এত বছর সময় লাগবে। তাহলে এই জিনিসটা জানা আমাদের দরকার। তাহলে বিধি 72 এবং বিধি 69 কাকে বলে যদি বলি, তাহলে আমরা আলোচনা বলবো যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে, এটি আমরা বিধি 72 এবং বিধি 69 মাধ্যমে জানতে পারি। তাহলে লিখে নাও সবাই, বিধি 72 এবং বিধি 69 এর সংজ্ঞাটা লিখে নাও। রুল অফ 72 gives a good approximation of the number of years or interest rate record to double year money। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে রুল অফ 72 gives a good approximation, একটা খুব ভালো অনুমান দেয়, অফ দ্য নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা অথবা সুদের হার কি, সেটি কি অনুমানটা দেয়? রিকর্ড টু ডাবল ইয়ার মানি, অর্থাৎ কত সময় পরে টাকাটা ডাবল হবে, সেইটি আমরা 72 বিধি এবং 72 বিধি 69 মাধ্যমে জানতে পারি। বিধি 69 এবং 72 সেই দুটো ফর্মুলা আছে। আমরা ফর্মুলাটা লিখি প্রথমে তাহলে আমরা দুটো জিনিস জানতে পারি এই বিধি 72 এর মাধ্যমে। সেটি হলো যে একটি জানতে পারি নাম্বার অফ ইয়ার অর্থাৎ এন,
আর আরেকটি জিনিস জানতে পারি, অর ইন্টারেস্ট রেট, আয়, সুদের হার এবং বছরের সংখ্যা জানতে পারি বিধি 72-এর মাধ্যমে। তাহলে আমরা বছরের ফর্মুলাটা 72 রুল অফ 72 এর ক্ষেত্রে যদি আমরা বছরের সংখ্যা বের করি তাহলে ফর্মুলাটা হবে উপরে 72, নিচে সুদের হার। আর যদি আমরা সুদের হারটা বের করি তাহলে হবে উপরে 72 আর এনটা হয়ে যাবে নিচে। তাহলে চট করে আমরা কত বছর পরে টাকাটা ডাবল হবে সেটা এই ফর্মুলাতে বের হবে, এবং কত সুদের হারে ডাবল হবে সেটা একটা দিয়ে বের হবে, নিচের ফর্মুলাটা দিয়ে বের হবে। তাহলে আমরা একটা উদাহরণ যদি নিয়ে আমরা মানে ফর্মুলা দিয়ে দেখতে চাই, তাহলে এরকম যে মনে করো যে একটি ব্যাংকে আজকে 10,000 টাকা জমা রাখলাম। এখানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এই হচ্ছে 5 বছর পর। তাহলে আজকে জমা করলাম 10,000 টাকা। আমি ব্যাংকের ম্যানেজারের কাছে জানতে চাচ্ছি যে 5 বছর পরে এই টাকাটা 20,000 হবে, কত সুদের হারে হবে সেটা আমাকে একটু বলবেন। অর্থাৎ আজকের 10,000 টাকা 5 বছর পরে ডাবল হবে, অর্থাৎ 20,000 টাকা হবে 5 বছর পরে, অর্থাৎ এর মান হচ্ছে 5 ইয়ার্স। তাহলে কত সুদের হারে ডাবল হবে সেটা একটু বলবেন। তাহলে আমরা কি জানতে চাইছি? সুদের হার জানতে চেয়েছি। তাহলে নিচের এই ফর্মুলাটা দিয়ে আমি অঙ্কটা করেই সহজে বলতে পারবো যে কত সুদের হারে ডাবল হয়েছে। তাহলে এখানে ফর্মুলায় মানটা যদি আমরা বসাতে চাই, তাহলে এই ফর্মুলায় যদি মানটা বসাতে চাই তাহলে উপরে হচ্ছে 72, আর এখানে বছরের সংখ্যা কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 5। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে কি করতে হবে? এখন উত্তরটা 72কে 5 দিয়ে ভাগ করতে হবে। আমি একটু মোবাইলে দেখি কত আসে। 72কে 5 দিয়ে ভাগ করতে হবে। 72 ভাগ 5, তোমরাও করো। 72 ভাগ 5, উত্তর আসছে 14.40%, অর্থাৎ 14.40%। অর্থাৎ 10,000 টাকা 5 বছর পরে 14.40% সুদে ডাবল হবে, অর্থাৎ 20,000 টাকা হবে। তাহলে তুমি সহজেই জানতে পারছো যে আচ্ছা, এই প্রশ্নটা আর একটা ব্যাংকের কাছে গিয়ে জিজ্ঞেস করলা, সেই ব্যাংক বলছে যে 10%-এ ডাবল হবে টাকাটা। তাহলে তুমি এখন কোথায় রাখবা টাকাটা? এখন এই ব্যাংক, মনে করো যে এই ব্যাংক XYZ একটি ব্যাংকের নাম, আর এই ব্যাংকের নাম হচ্ছে ABC ব্যাংক। তাহলে তোমার কোথায় রাখলে টাকাটা তোমার জন্য লাভ বেশি হবে, এই সিদ্ধান্তটা এই ফর্মুলা দিয়ে খুব সহজে নিতে পারবো যে এখানে যেহেতু 14% পাচ্ছে আর এই ব্যাংক 10% দিতে যাচ্ছে, তাহলে ব্যাংক আমার এই XY ব্যাংকে রাখাটাই উচিত। তাহলে এই অঙ্ক শিখে এটাই আমার লাভ, যে আমার যে মূলধন, আমার যে টাকা, আশেপাশে অনেকগুলো ব্যাংক আছে, কোন ব্যাংকে রাখলে আমার সুদের হারটা বেশি হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে জানতে পারবো, এবং ম্যানেজার বলবে, এই ফর্মুলা ইউজ করে বলে দিবে যে কত % সুদ হবে। তাহলে এটা জানলাম, সুদের হারটা জানলাম। তাহলে আর একটা জিনিস জানার বাদ আছে, সেটা হলো যে এন, বছরের সংখ্যা। অর্থাৎ এইখানে প্রশ্নটা সুদের হারটা, মনে করো যে তখন এই আগের অঙ্কটায় যদি বের করি তাহলে সুদের হার হচ্ছে ধরে নিলাম 14%। তাহলে আজকের 10,000 টাকা 14% সুদে কত বছরে, অর্থাৎ এনের মানটা আমাকে বের করতে হবে, কত বছর পরে ডাবল হবে, অর্থাৎ 20,000 টাকা হবে। আর একটা প্রশ্নটা এরকম যে আজকের 10,000 টাকা 14% সুদের হারে ডাবল হবে, অর্থাৎ 20,000 টাকা হবে কত বছর পরে, এই প্রশ্নটা করেছি। তখন তাহলে আমার এনের মানটা বের করতে হবে। এনের মানটা তখন আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। উপরে হবে 72, নিচে হবে সুদের হার। সুদের হার কত? 14। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখো। ভাগ করতে হবে 72কে 14 দিয়ে, তাহলে 5 বছরে একটু বেশি সময়, 5 বছরে একটু বেশি সময়, অর্থাৎ প্রায় 5 বছর পরে ইয়ার্স। তাহলে আমরা রুল অফ 72 এর মাধ্যমে জানতে পারছি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময় পরে
দ্বিগুণ হবে, অর্থাৎ কত সময় পরে এবং কত বছর পরে এবং কত সুদের হারে ডাবল হবে সেটা জানতে পারছি। ঠিক একইভাবে আরেকটা জিনিস এখানে আলোচনা আছে, সেটা হলো রুল অফ 72 এবং রুল অফ 69। আমরা এখন 69 নিয়ে আলোচনা করব। রুল অফ 69 নিয়ে আলোচনা করব। 62 এবং 69 দুটোই একই জিনিস বের করে, একই জিনিস, দুটো রুলের মাধ্যমে একই জিনিস আমরা জানতে পারি, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য। সেটা হলো যে 72 এবং 69, অর্থাৎ 72 এর চাইতে 69 এর উত্তরটা হচ্ছে অ্যাকুরেসিটা এর চাইতে একটু বেশি হয়, খুবই সামান্য পার্থক্য, কিন্তু এর চাইতে এই 69 এর উত্তরটা হচ্ছে অ্যাকুরেসি বেশি, অর্থাৎ তার প্রায় মানে 100% কাছাকাছি হয়ে যায়, কিন্তু এটা একটু কম হয় তার চাইতে। আচ্ছা, তাহলে 69 রুল অফ 69 এটা একই জিনিস। তাহলে আমরা এন এর মান যদি বের করতে, বছরের সংখ্যা বের করতে চাই, তাহলে একটা এখানে ধ্রুবক ব্যবহার করতে হয়, সেটা হলো যে কনস্ট্যান্ট 335 প্লাস উপরে 69 ডিভাইডেড বাই সুদের হার। আর আমরা যখন সুদের হার বের করব তখন হবে 35 প্লাস 69 ডিভাইডেড বাই এন, অর্থাৎ এনটা তখন হবে। তাহলে যখন আমরা বছর বের করতে হবে তখন শুধু আমার ওই ব্যাংকের সুদের হারটা জানলেই হবে, আর যখন সুদের হার বের করব তখন আমার জাস্ট এনের মানটা, অর্থাৎ বছরের সংখ্যা জানলে আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক সহজেই বের করতে পারি। তাহলে একটু ধরে নিতে যে এই ফর্মুলার ক্ষেত্রে সেটি হলো যে মনে করো যে তুমি আজকে 100 টাকায় 10 বছরের জন্য, এখানে 10 বছর ডিস্টেন্স আছে, 10 বছরের জন্য একটি ব্যাংকে জমা করছো। তাহলে এই 100 টাকা কত বছর পরে, আচ্ছা এর মানটা জানা, এটা বাদ থাক, কত বছর পরে ডাবল হবে, অর্থাৎ 200 টাকা হবে কত বছর পরে। এটা যদি আমার প্রশ্ন হয় যে আমার আজকের 100 টাকা কত বছর পরে ডাবল হবে ব্যাংকের নির্দিষ্ট সুদের হারে, ধরে নিলাম যে সুদের হার হচ্ছে 10%। তাহলে আজকের 100 টাকা আশেপাশে একটি ব্যাংকে জমা রাখতে গেলাম, ব্যাংকের ম্যানেজারকে বলছে যে ভাই এই 100 টাকা যদি আপনার কাছে জমা রাখি তাহলে কত বছর পরে ডাবল হবে। তাহলে এই ব্যাংকের ম্যানেজার এই ফর্মুলাতে মানটা বসালে সহজেই অ্যান্সার করে দিতে পারবে। সেটি হলো যে 3.5 প্লাস 69, অর্থাৎ এটা ফর্মুলা, আর নিচের সুদের হার হচ্ছে ব্যাংকের যে সুদের হারটা থাকবে, ধরে নিই সেখানে সুদের হার 10%। তাহলে 69কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 6.90 ইয়ার্স, অর্থাৎ প্রায় 7 বছর। 7 বছর পরে তোমার টাকাটা 100 টাকাটা 200 টাকা হয়ে যাবে। একই প্রশ্ন যদি হয় যে কত সুদের হারে ডাবল হবে, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই সুদে, তখন হবে বছরের সংখ্যায় এন এর মান, এন এর মান হচ্ছে কত ধরেছে, এখানে 10 বছর ধরেছে, এন এর মান হচ্ছে 10 বছর। অর্থাৎ আজকের 100 টাকা যদি একটি ব্যাংকে 10 বছরের জন্য জমা করি, তাহলে একটি ব্যাংকে যদি 10 বছরের জন্য জমা করি তাহলে ওই 100 টাকা কত % সুদের হারে ডাবল হবে। আজকের 100 টাকা 10 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলাম, তাহলে ওই টাকাটা কত % সুদের হারে ডাবল হবে, এটা কোশ্চেন। তাহলে কত % সুদের হারে ডাবল হবে, সেক্ষেত্রে আমার এখানে বছরটা বসবে। বছর হচ্ছে কত, বছর হচ্ছে 10 বছর, বছর হচ্ছে 10 বছর। তাহলে এখানে এই আগের অঙ্কটা একটা যোগ করতে বাদ ছিল, 0.35 যোগ এইটা যদি আমি 69কে 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 69 ভাগ 10, 6.9 হয়, 6.90। এটা যদি যোগ করি তাহলে কত হয়, যোগ 0.35 7.25। আগের উত্তরটা একটু ভুল ছিল, 7.25 ইয়ার্স। অর্থাৎ 7.25 বছর, অর্থাৎ 7 বছর 3 মাস, 7 বছর 3 মাস পরে টাকাটি
ডাবল হবে। এবার যদি সুদের হার কত পার্সেন্ট সুদের হারে ডাবল হবে, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা হবে 0.35 যোগ, আমি এখানে বছরের সংখ্যা 10 ধরেছি, বছরের সংখ্যা 10 ধরেছি। আচ্ছা, এটা যদি চেঞ্জ করে নিই, বছরের সংখ্যা যদি 5 ধরি তাহলে কেমন হয় দেখি। 10 আগে ধরা আছে এই জন্য, অর্থাৎ আজকের 100 টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখছি, কত পার্সেন্ট সুদের হারে ডাবল হবে এটা কোশ্চেন। আজকের 100 টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখছি, তাহলে কত পার্সেন্ট সুদের হারে ডাবল হবে। তাহলে এখানে যদি আমরা 5 বছর ভাগ করি তাহলে, আচ্ছা 69কে 5 দিয়ে ভাগ করতে হবে, 69 ভাগ 5, তাহলে 13 হচ্ছে, 3.13 কত 80। আচ্ছা, এটা যদি যোগ করি তাহলে কত হয়, যোগ 0.35, 14.15%। তাহলে এইটা হচ্ছে বছর বের হচ্ছে, আর এটা হচ্ছে সুদের হার। এটা হচ্ছে বছর আর এটা হচ্ছে সুদের হার, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রুল অফ 69 অর্থাৎ 69 বিধির মাধ্যমে জানতে পারি যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কত বছর পরে ডাবল হবে এবং কত সুদের হারে ডাবল হবে। এটা জানলে কি আমার লাভ হচ্ছে যে আমি আশেপাশে আমার যতগুলো ব্যাংকে আছে সেই ব্যাংকারের কাছে গিয়ে যদি আমি প্রশ্ন করি যে আমি এত টাকা জমা রাখছি, আপনি কত পার্সেন্ট দিবে, এই ব্যাংক দিতে চাচ্ছে কত, অর্থাৎ 7 বছর 3 মান্থ, এত বছর পরে ডাবল। আর অন্য একটা ব্যাংক যদি বলে যে না আমার হচ্ছে 6 বছর লাগবে, বা অন্য একটা ব্যাংক যদি বলে যে 10 বছর লাগবে, তাহলে কোথায় রাখলে তোমার সুবিধা, এখানে এই 7 বছরে না 6 বছরে না 10 বছরে, বলা যাচ্ছে 6 বছর, কারণ যত কম সময়ের মধ্যে টাকাটা ডাবল হবে তত তোমার লাভ হবে। এজন্য খুব সহজেই এই ফর্মুলা দিয়ে খুব সহজেই জানা যায় যে আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কত বছর পরে ডাবল হবে এবং কত সুদের হারে ডাবল হবে। তো আজকে এই আলোচনা ছিল। সবাই ভালো থাকবে, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে আর পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।